যেভাবে করলেন এক কথায় জবাব দেওয়াটা প্রশ্ন ঠিক না। কারণ দেশকে যদি কেউ ধ্বংস করতে চায় তাহলে দুইবারই এনাফ ধ্বংস করার জন্য আগামী 200 বছরের জন্য। আবার দেশকে যদি কেউ ভালো করতে চায় তাহলে দুইবার কেন, একবারই এনাফ দেশকে যদি সিস্টেম ডেভেলপ আপনি করতে চান। দ্য আইডিয়া যাতে দুইবারের বেশি কেউ না হতে পারে, দ্যাট ইজ কল ইলেকটিভ মনার্কি যাতে না হয়। ইলেকটিভ মানে ইলেকশনের থ্রুতেই যেন আপনি জানি কোনো একটা রাজতন্ত্র এখানে বানিয়ে না ফেলতে পারেন। কিন্তু ভালো রাজা থাকলেও যেমন কোনো ক্ষতি নেই, আবার খারাপ রাজা যদি আপনার একবারও থাকে তাহলে দেশকে 200 বছর পিছিয়ে নিতে পারে। আর আমার প্রশ্নটা হলো যে একদিক থেকে আপনি ধরতেই পারেন ঠিক আছে, যদি কোনো দেশে ওই সিস্টেম ডেভেলপ হয়ে থাকে যেখানে যেই আসবে উনি ইচ্ছা করলেও অ্যানার্কিজম করতে পারবে না, ইন দ্যাট কেস দ্যাটস লজিক্যাল, নট এ প্রবলেম। কিন্তু আমি বলছি না বাংলাদেশের জন্য এটা রাইট কি রং। যেমন আমি মনে করি 5বার 4বার 5বার এমপি হওয়াটাও সেই ক্ষেত্রে বন্ধ করে দেওয়া উচিত, 2-3বারের বেশি মন্ত্রী হওয়াটাও বন্ধ করে দেওয়া উচিত। কারণ এগুলি সবই কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন এক ভদ্রলোক মনে করেন খুব এফেক্টিভলি 2টা বার সে প্রাইম মিনিস্টার হয়ে ভালো কাজ করলো, এবং আপনি দেখছেন যে দ্য পার্সন ইন লাইন সে তার মতো এফিশিয়েন্ট না, জনগণের কাছেও জনগণ তাকেও যথেষ্ট পছন্দ করে। তো সেই ক্ষেত্রে এটা একটা আপনার ব্যাকফায়ার করতেই পারে। আবার যেখানে আপনি দেখছেন যে ভাই এই প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি যায় আমি তত তাড়াতাড়ি বাঁচি, সেই ক্ষেত্রে হয়তো এটা ভালো কাজ করতে পারে। আমার প্রশ্নটা হলো হঠাৎ করে এই জিনিসটাকে একটা না দেখে যে কোনো প্রধানমন্ত্রী বা যে কোনো সরকার কতখানি ভালো হবে এটা ডিপেন্ড করে মাইন্ডসেটের উপর। ওনার চিন্তা চেতনায় কি উনি স্বৈরাচারী মনোভাব আছে না উনি গণতান্ত্রিক চিন্তা করেন। সেই ক্ষেত্রে যদি উনি ওই সিস্টেম ডেভেলপ করে দেন তাহলে আই এম শিওর যেই আসবে সেই ভালো করবে, সেই খারাপ করার কোনো ওয়ে থাকবে না। আমার মনে হয় হঠাৎ করে এই জিনিসটাকে, যেমন এটা যেমন আমেরিকাতে আসছে, অনেকে রুজভেল্ট আমেরিকাতে 4বার প্রেসিডেন্ট ছিল, অনেকে হয়নি। আবার ট্রুম্যান বলেন আপনি বা রোনাল্ড রেগান, দে ওয়্যার এগেইনস্ট ইট যে না 2বারের চেয়ে বেশি থাকা উচিত। আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে প্রিন্স ভাই যেটা বললো যে যা বারবার আমরা দেখি যে একটা বয়স হয়ে যায় বা বয়স বড় ব্যাপার না, বিকজ আমি মনে করি আপনার ক্রিয়েটিভ নেচার যখন শেষ হয়ে যায় আপনার যেই বয়স হোক তখন আপনি সমাজের জন্য বের আনতেন। আপনি 80 বছর বয়সে যদি এফেক্টিভ থাকেন, আপনার যদি মনে করেন আপনি ওই ক্রিয়েটিভিটি আছে, আপনি সমাজকে দিতে পারছেন, আপনি অ্যাজ ইউজফুল অ্যাজ এনি পার্সন হু ইজ 30 ইয়ার্স অফ এজ। আমার মনে হয় এটা নিয়ে আরো অনেক রিসার্চের ব্যবস্থা করা উচিত, এবং শুধু এই কথাটা না বলে নিচের লেভেলকেও আরো অনেক কিছু পরিবর্তন করা উচিত। জনাব আন্দোলিব রহমান পার্থ, আপনি মনে করছেন যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বা প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ব্যাপারটির জন্য আসলে এটা এখন অনেক আর্লি এটা বলার জন্য, বা এটা এখন আপনি বলতে চাচ্ছেন? সেটা বলি নাই, না আমি সেটা বলি না। আমি বলছি খালেদ এটা যদি করতে হয় এটা খারাপ না, কিন্তু মাথায় রাখতে হবে যে এটা করে আপনি খারাপ কিছুকে বন্ধ করতে পারবেন না। কারণ যার খারাপ হওয়ার সে 2বার কেন একবারই ধ্বংস করে দিতে পারবে। তো এর সাথে আপনার আরো অন্যান্য অনেক জিনিস আছে, যেই জিনিসগুলি আপনি যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। আসল আইডিয়াটা কি, যাতে গুড গভর্নেন্স, এটাই তো আসল আইডিয়া। তার মানে আপনার বক্তব্য একদমই পরিষ্কার। খালেদ আমি একটু অ্যাড করি, একটু ইম্পর্টেন্ট একটা জিনিস অ্যাড করি, যে ভাইয়ের সাথে প্রিন্স ভাইয়ের সাথে আমি একটা কিছু অ্যাড করি। সেই জিনিসটা হলো যে এই যে কথাটা যে কেউ 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা যখন আপনি প্রশ্ন করবেন বা আমরা কথা বলবো, এটার সাথে অন্যান্য স্ট্রাকচার যেটা বিএনপির 27 দফা আছে ওটাকে যদি আপনি কনটেক্সটে দেন তাহলে কিন্তু ইট মেক্স মোর সেন্স। যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, মন্ত্রীদের ক্ষমতার ভারসাম্য, তার মানে আপনি ক্ষমতাটা কমিয়ে আনছেন। ইন দ্যাট কেস কিন্তু এটা ঠিক আছে। আমরা নিশ্চয়ই আসবো এই জায়গায়। তার আগে হচ্ছে যে দর্শকদের প্রশ্নের জায়গা থেকে একটা প্রশ্ন করি আপনাকে। এই প্রশ্নের কাছাকাছি প্রশ্ন আমি প্রিন্স ভাইকেও করবো, কিন্তু আপনার কাছে প্রশ্নটা স্পেসিফিক যে আপনাকে রাজপথের আন্দোলনে দেখা যাচ্ছে না কেন, কবে দেখা যাবে, বা আপনাকে রাজপথের আন্দোলনে দেখতে চাইছে সাধারণ জনগণ, এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনবো জনাব আন্দোলিব রহমান পার্থ। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন করেছে। আপনারা জানেন যে 3-4 বছর আগে আমরা 20 দল ছাড়ার পর থেকে আমরা কমিটিগুলি করছি। মোটামুটি ঢাকাতে 129টা ওয়ার্ডের মধ্যে প্রায় 57-58টা ওয়ার্ডে আমাদের কমিটি হয়ে গিয়েছে। 57টা থানার মধ্যে প্রায় 22টা থানায় আমাদের কাজ হয়ে গিয়েছে। তো আমি মনে করি যখনই আমরা নামবো, যে দাবি নিয়ে নামি, আমরা একটু কমপ্লিটলি নামতে চাই। আমরা এরকম ভাবে নামতে চাই না যাতে বড় দলের মাঝখানে আমরা হারিয়ে যাই। তো আমরা মোটামুটি ইনশাল্লাহ অনেকখানি গুছিয়ে এনেছি, এবং যখন সময় আসবে এবং রাইট রিজনে অফকোর্স আমাদেরকে দেখতে পাবেন আপনারা।
আপনি জানেন যে আরো দুটি রাজনৈতিক জোট হতে যাচ্ছে, একটি 12 দলীয় জোট, একটি 7 দলীয় জোট। এই সব রাজনৈতিক জোট বা এখন বিএনপির নেতৃত্বে যে 20 দলীয় জোট ছিল সেই জোট অনেকখানি কার্যকর। এই জোটের পুনর্গঠন আপনি কিভাবে দেখেন? রাজনীতিতে তারা কিভাবে আসলে মানে তৈরি করে বা প্রভাব বিস্তার করতে পারে? না দেখুন, জোটের ব্যাপারটা হলো যে আমি তো 4 বছর আগে জোট ছেড়ে দিয়েছিলাম, বিকজ আমি যে সময় কথাটা বলেছিলাম যে সত্যি কথা বলতে জোটের ওই ভারসাম্যটা হচ্ছিল না, এবং আমি সেই সময় মনে করেছিলাম যে আর জোটের ওই মুহূর্তে প্রয়োজন নাই, যেটা 4 বছর পর বাস্তবেই প্রমাণিত হলো যে বিএনপি খুব সফট ডিসমিসাল ওয়েতে জোটটাকে বাদ করে দিয়ে ওনার ওদের মধ্যে থাকলো। আমি সন্দিহান এই ব্যাপারে যে ওনারা কতখানি আন্দোলন করতে পারবেন উইদাউট বিএনপি, কারণ বিএনপি মেজর ফোর্স, বিএনপি ছাড়া ওই জোট ইভেন কি মিডিয়ার কাছেও কতখানি গুরুত্ব পাবে। বাট তারপরও আই রেসপেক্ট দ্য ভিশন যে আমাদের সবাই আমরা যেখানেই আছি, যেটা প্রিন্স ভাইও বললেন যে এই দুঃশাসনের বিরুদ্ধে যে আমাদের নিজেদের জায়গা থেকে যে লড়াইটা, আমি যে কোনো জোটকেই স্বাগত জানাই যে ওনারা যদি করেন, ওনারা যদি ভালোভাবে করতে পারেন, তাহলে অবশ্যই দেশ ও জাতির জন্য ভালো হবে। তো আর রাজনীতি তো এই ব্যাপারটাই, সবাই যে আসলে রাজপথে থেকে কাজ করবে সেটাও সত্যি না, একটা প্রোডাক্টিভ ভয়েসও তো অনেক ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে। তো রাস্তায় যে পোস্টার লাগায় উনিও যেমন ইম্পর্টেন্ট, যে জনসভায় মানুষ আনে উনিও যেমন ইম্পর্টেন্ট, যে একটা ভালো ভিশন দেয় সেটাও তেমন ইম্পর্টেন্ট। সবকিছু মিলিয়ে রাজনীতি আমার মনে হয় ওনারা, আমি তো আর 20 দলের সাথে নেই, আমি বলতে পারবো না, আমি শিওর বিএনপির সাথে বসে এরকম কোনো একটা অ্যারেঞ্জমেন্টে যেই সেভাবে এই জিনিসটাকে ঠিক করেছে আমার পরিষ্কার। আমি শুধু একটি প্রশ্ন ছোট করে একটু উত্তর নিয়ে আবার প্রিন্স ভাইয়ের কাছে যেতে চাই। পার্থ, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি 27 দফার রূপরেখা অনেক কথাই বলেছে, কিন্তু জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির যে সম্পর্ক সেইটা টানাপোড়েন নিয়ে বিএনপি এক ধরনের চুপচাপই থাকছে, এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে আমি তো মনে করি কি খালেদ, একটা কথা বলি, এখানে পলিটিক্স এর একটা ব্যাপার আছে। জামাত ইসলামী আপনি কিছুদিন আগে দেখেন নাই সরকারের উচ্চ মহলে হেফাজতে ইসলামের সাথে মিটিং করছে? আপনি হেফাজত ইসলাম কালকে নিবন্ধন পেয়ে রাজনীতি করলে আপনি অবাক হবেন না। জামাত ইসলামের নিবন্ধন যদি পূর্ণ বহাল হয় আপনি অবাক হবেন না, এটাই রাজনীতি। তো সেই ক্ষেত্রে বিএনপি খুব টেকনিক্যাল ওয়েতে জামাতকে ছেড়ে দিয়েছে, বা জামাত তাদের সাথে নেই, বিএনপি নিজের মতো করে চলছে। সেই ক্ষেত্রে জামাতের সাথে এমন কোন অ্যারেঞ্জমেন্ট, বিকজ আপনার মাথায় রাখতে হবে যুদ্ধাপরাধী বিচার হয়েছে, কিন্তু এই সরকার কিন্তু জামাতকে ব্যান্ড করে নাই। তো যে কোনো মুহূর্তেই দেখবেন একটা অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এই জামাত আবার, আমরা যদি নির্বাচনে না যাই বা বিএনপি যদি নির্বাচনে না যায়, বড় বড় রাজনৈতিক দলও যদি না যায়, দুনিয়াকে দেখানোর জন্য, বিকজ জাতীয় পার্টি কত ক্রেডিবল সেটা তো আমি বলতে পারি না, বা সেই আর্গুমেন্ট আমি যাব না, কিন্তু জামাত ইসলামী চিন্তা করতেই পারে যে বিএনপির সাথে যদি একেবারেই, মানে আমি সম্পূর্ণ আমার ধারণা থেকে বলছি, আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি। তো সেই ক্ষেত্রে বিএনপি এভাবেও চিন্তা করতে পারে যে আপাতত জামাতকে আমাদের দরকার নাই, বা জামাতকে আমরা এমন কোনো ভাবে বাদ দিব না যাতে করে আওয়ামী লীগ এটা সম্পূর্ণ অ্যাডভান্টেজ না। এখন আপনি জানেন জামাত সাংগঠনিকভাবে শক্ত, জামাতকে যদি এটা দেয়া হয় তাহলে দুনিয়ার কাছে আওয়ামী লীগ দেখাতে পারবে যে একটা কম্পিটিটিভ ইলেকশন। আমার মনে হয় যে এটা খুবই পরিষ্কার করেছেন শুধু দর্শকদের জন্য, এবং আমার জন্য এটা একটু পরিষ্কার করবেন কিনা পার্থ, যে মানে হেফাজতে ইসলামীকে কি সরকার জামাতে ইসলামীর অ্যান্টিডোট হিসেবে দেখছে নাকি সহযোগী সংস্থা হিসেবে দেখছে? এখন সবাই না, কারো সহযোগী কেউ না, বাট আওয়ামী লীগের এখন দল দরকার। আওয়ামী লীগ এখন যেভাবে পারবে চেষ্টা করবে দল কিভাবে নিয়ে এসে অ্যাটলিস্ট দেখাতে, কারণ মোটামুটি আওয়ামী লীগ এটা বুঝে গিয়েছে যে ওই 120 সিট, 110 সিট, 70 সিট, 80 সিট এই জিনিসগুলি আর বাস্তবে হবে না। সো বিএনপি কে যদি কোনো কারণে নির্বাচনে না আনতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দলদেরকে যদি না আনতে পারে, সেক্ষেত্রে আওয়ামী লীগের 2014 বা 2018 সালের মতো নির্বাচন করাটা মুশকিল হয়ে যাবে। আর আপনি আমেরিকার ভূমিকা দেখতে পাচ্ছেন। আমেরিকা দেখুন, আমি একটু সময় নিয়ে আপনাকে বলি, 70 সালে যেমন কমিউনিজমের এগেনস্টে ছিল, 80 সালে ড্রাগসের এগেনস্টে ছিল, 90 সালে ডেমোক্রেসির পক্ষে ছিল, 2000 থেকে ইসলামোফোবিয়া ছিল, এখন ইটস অল হিউম্যান রাইটস। যার কারণে আমেরিকার যে কাজগুলি চলছে আপনি দেখছেন, এতে সরকার বুঝে গিয়েছে যে সরকারের জন্য ওই ধরনের নির্বাচন করা কঠিন। তো এই জন্য দেখানোর জন্য হয়তো, নাহলে হঠাৎ করে এই যে হেফাজতকে কয়েকদিন আগে জঙ্গি ডাকতো, যে হেফাজতের বিরুদ্ধে এত কিছু, হেফাজতের সাথে এত আলাপের কারণ কি? আমরা এই জায়গাতে একটু সময় নেই পার্থ।